হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আপনাদের সামনে যে 5টি ব্যাংক তুলে ধরার চেষ্টা করব। আশা করি সেই ব্যাংকগুলো আগামীতে খুব ভালো একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি যে ব্যাংকে এত বড় আকার মুভমেন্ট হয়, তাও যেটা ছোট হয় সেক্ষেত্রে আমাদের কাছে আসলে এটা বড়ই একটা মুভমেন্ট, কারণ ব্যাংকগুলো অনেক কম দরে পাওয়া যায় এবং দেখা যায় যে কম প্রফিটে অনেক আপনার অ্যাজ এ শেয়ার সংখ্যা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে একটা বড় প্রফিটে গিয়ে দাঁড়ায়। তো এইরকমই আমরা একটা হয়তো ভালো কিছু দেখতে যাব। তো সেই 5টা শেয়ার নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা প্রথমত বলবো যে এনআরবিসি ব্যাংকটি নিয়ে, যেটি হচ্ছে যে রিসেন্ট একটা তাদের অ্যাডজাস্টমেন্ট হয়, এর জন্য আমরা হঠাৎ করে প্রাইসটা নিচের দিকে দেখতে পাই এবং আরএসআইটাও বেশ অংশে নেমে আসে। এবং এই কোম্পানিটির যেটি হচ্ছে যে আমরা জানি যে ফার্স্ট কোয়ার্টার একটা ভালো একটা ইপিএস গ্রোথ হয়েছে, যেটি খুব একটা পজিটিভ। তো এই কোম্পানিটির আমরা হয়তো খুব শীঘ্রই একটা ভালো একটা পজিটিভের দিকে ঘুরে আসতে দেখতে পাবো। এবং অন্যদিকে যেটি হচ্ছে গিয়ে রয়েছে হচ্ছে আপনার মার্কেন্টাইল ব্যাংক। এই কোম্পানিটিও আমরা দেখছি যে দীর্ঘ একটা ভালো একটা ডাউন ট্রেন্ড হয়েছে তাদের, যদি আমরা ধরি যে নভেম্বর থেকে একটা ভালো একটা কারেকশন হয়েছে। তো তাদেরও আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 30-এর কাছাকাছি, এবং এখান থেকে আমার কাছে মনে হচ্ছে আরো কিছুটা ডাউন ট্রেন্ড হবে, হয়ে তার বাদে শেয়ারটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকবে। আমরা যদি গত বছরে দেখি তাদের হচ্ছে গিয়ে মে মাসের, তাহলে সেখানে প্রাইসটা খেয়াল করব যে কাছাকাছি হচ্ছে যে 12 টাকা 10 পয়সা। তো সে তুলনায় এখনো এই বছরে বেশ কিছুটা আপনার ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে শেয়ারটি তাদের এই বছরও দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় তাদের ইপিএস বেশ ভালো একটা পজিটিভ এসেছে। তো কোম্পানিটি আমার কাছে মনে হচ্ছে না খুব গত বছরের তুলনায় এতটা দরে দেখব, কিন্তু কিছুটা কারেকশন হয় না, তার বাদে আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করবে। এরপরে হচ্ছে যে আমরা ইসলামিক একটি ব্যাংকে যেটি দেখব যে আল আরাফা। এই ব্যাংকটি এবছর হচ্ছে যে আমরা জানি যে ভালো একটা প্রফিট করেছে, এবং দুঃখিত আমি সময় নেওয়ার জন্য। এই ব্যাংকটি আমরা জানি যে গত বছর হচ্ছে যে ভালো একটা প্রাইসে চলে যায়, কিন্তু সেখান থেকে সেটি না ধরে রাখতে পারে একটা আবার দীর্ঘ সময় দেখতে পাই যে একটা কারেকশন হয়, এবং তাদের আরএসআইটাও বেশ আমার কাছে মনে হচ্ছে যে অনেকাংশে এই বিগত যে নভেম্বর মাস থেকে হচ্ছে যে বর্তমান মে মাস চলছে সেখানে সবচেয়ে সর্বনিম্ন অবস্থানে আছে। তো আমরা মনে হচ্ছে যে একটা জায়গায় আটকে যাচ্ছি প্রাইসটা, সে কারণে মনে হচ্ছে যে এই কোম্পানিটি অবশ্যই তাদের একটা ভালো ভলিউম পেলেই আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করবে, এবং তাদেরও ইপিএস বেশ ভালো একটা পজিটিভ এসেছে যেটা আমরা দেখতে পাই। এবং তাদের আরএসআইটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু হয়তো নিচের দিকে আসতে পারে, বাট সেটা খুব বেশি নয়। এবং তাদের আমার কাছে মনে হচ্ছে ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, যেটার কারণে খুব একটা প্রাইস আমরা এখান থেকে পড়তে দেখিনি, যেটা আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে। 26 টাকার নিচে সহজে খুব একটা আমরা পড়তে দেখিনি, এবং সর্বনিম্ন এখানে আসে আপনার 25 টাকা 27 পয়সা। এবং গত বছর যেখানে মেতে ছিল তাদের হচ্ছে যে আমরা যদি খেয়াল করি আপনার 16 মে, তাহলে ছিল 22 টাকা 30 পয়সা। তো প্রায় কাছাকাছি গত বছরের তুলনায় প্রাইসটা চলে এসেছে, এবং যদিও গত বছরের তুলনায় বেশি আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্যাক্ট না, কারণ তাদের ইপিএসটা অনেক গ্রোথ হচ্ছে গত বছরের তুলনায়, এবং যেহেতু আরএসআই বেশ নিচের দিকে আছে সেখান থেকে হয়তো কিছুটা আপ ট্রেন্ডে ওঠার চেষ্টা করবে। অন্যদিকে যদি আমরা বলি যে তাহলে সিটি ব্যাংক
তাদের যদি আমরা খেয়াল করি তাহলে গত বছরের তুলনায় এখন বর্তমানে সবচেয়ে সর্বনিম্ন দরে আসলে চলছে কোম্পানিটি, এবং আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানিটি যদিও এবছর তাদের হচ্ছে যে ইপিএসটা গত বছরের তুলনায় কম আসে, কিন্তু অন্যান্য কোয়ার্টারে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা পজিটিভ ইপিএস আসবে। সেটা একটু সময় সাপেক্ষ, আসলে হয়তো আমরা বুঝতে পারবো। তাদের একটা অ্যাডজাস্টমেন্টের কারণে হঠাৎ করেই আমরা দেখতে পাই যে আরএসআই প্রচুর নিচের দিকে চলে আসে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোল্ড আউট হয়েছে অনেকে শেয়ার, এবং এখান থেকেই মনে হচ্ছে যে আস্তে ধীরে ধীরে আমরা আরো 3-4টা দিন ট্রেডিং তাদের অবস্থান দেখলে তাদের হয়তো একটা আপ ট্রেন্ড দেখার চেষ্টা করব। তো এই কোম্পানিটিও তাদের বর্তমানে গত বছরের তুলনায় লোয়েস্ট প্রাইসে আছে, এবং যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি বেশ স্বল্প মূল্যেই আছে, এবং আমরা জানি যে তাদের নেভের পরিমাণটাও বেশ ভালো। তো যার ফলে আমরা হয়তো এই স্টকটি আগামীতে খুব একটা ভালো একটা ট্রেন্ডে দেখতে পারি উঠার জন্য। অন্যতম আরেকটি ব্যাংক হচ্ছে যে ব্র্যাক ব্যাংক। আমরা জানি যে ব্র্যাক ব্যাংক তাদের অনেকগুলো সাবসিডিয়ারি কোম্পানি আছে, তার মধ্যে হচ্ছে যে বিকাশ খুবই চেষ্টায় আছে যে ভালো একটা প্রফিটে নেওয়ার জন্য, কিন্তু সেটা সময় সাপেক্ষ, এবং তাদের ইপিএসও দেখি যে গত বছরের তুলনায় একটু বাজে আসে, যার ফলে হচ্ছে যে আমরা কন্টিনিউয়াস দেখা যাচ্ছে যে এই স্টকটি একটা ডিভিডেন্ডের পরেও একটা আপনার হচ্ছে যে লো অবস্থানে আছে তাদের প্রাইসটা, এবং তারা হচ্ছে যে লাস্ট হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে তাদের যে একটা স্টক ফরেন ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে যে আপ ট্রেন্ডটা উঠছিল ওইখান থেকে আবার নিচের দিকে ফল করতে থাকে কন্টিনিউয়াস। তো নভেম্বরে লাস্টে তারা আপ ট্রেন্ডে উঠেছিল, এরপর থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস তাদের নিচের দিকেই আসতে আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এইখান থেকে কিছুটা আস্তে আস্তে তাদের অলরেডি আরএসআই 30 নিচে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো আরো কিছুদিন যাওয়ার পরেই আমরা একটা পজিটিভ সিগন্যাল পাবো, তখন হচ্ছে যে স্টকটি আপ ট্রেন্ডে ওঠার চেষ্টায় থাকবে। তো সেগুলোর জন্য অবশ্যই আমাদের একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, এবং এই স্টকটিও গত বছরের তুলনায় আমরা যদি দেখি যে তাহলে তাদের হচ্ছে যে একদম লো প্রাইসে আছে, গত বছরের তুলনায় লো প্রাইসে আছে। তো তাদের এক বছরের যে প্রাইসটি ছিল সে তুলনায় হচ্ছে যে লো প্রাইসে আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ লং টার্ম ইনভেস্টমেন্ট, কিংবা আরো কিছু যদি বলি যে ব্যাংকের যারা ডিভিডেন্ড খেতে বুক করেন, কিংবা 2-3 টাকা প্রফিট করার মতন যাদের ইচ্ছুক থাকে অনেক সময় ট্রেডিং থেকে, আমার কাছে মনে হচ্ছে যে আপনারা যখন ভালো একটা সিগন্যাল পাবেন তখন হয়তো এইগুলো স্টক থেকে 2-3 টাকার মতন একটা প্রফিট ট্রেক করতে পারবেন। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, কারণ আপনাদের যদি আমি ভালো কিছু ইনফরমেশন দিতে পারি, ভালো স্টকগুলো তুলে ধরতে পারি, সেটা আমাদেরই সার্থক। কারণ আমরা ম্যাক্সিমামই ভুল করি যে অতিরিক্ত দামে শেয়ারগুলো নেওয়ার জন্য। তো আমি সেখান থেকেই আসলে তুলে ধরা যে কোন কোন অবস্থানে আছে, কিন্তু কেনা বেচাটা টোটালি হচ্ছে আপনার দায়িত্বে, কারণ আপনার টাকা আপনি ফাইনালি ডিসিশনগুলো নিতে হবে। আমার কথাই যে 100% সবসময় সত্যতা হবে তা না। তো আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।